ওই ঘরটার মধ্যে না কেউ মনে হচ্ছে আছে, মনে হচ্ছে কেউ এদিক ওদিক করছে, কেউ খাটে বসছে, তার মানে চলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই ঘরের যে বাথরুমের দরজাটা ওটা মনে হচ্ছে একবার খুলছে বন্ধ হচ্ছে, ওনার এরকম মনে হচ্ছে। দুপুরবেলা, কিন্তু রাত্রেবেলা না। এবার একটা সময় শুনতে পাচ্ছে মাসি বলছে, অনেক দিন পরে এলি, বস বস। ডাইনিং স্পেসের লাইটটা জ্বালাবার জন্য হাতটা জাস্ট বাড়িয়েছে। উনি স্পষ্ট দেখতে পেলেন ওই যে ঘরের ভিতরে কিছু একটা বা কেউ একটা এদিক দিয়ে একবার গেল, মানে ডান দিক থেকে একবার বাঁদিকে গেল ধরো, আর বাঁ দিক থেকে একবার ডান দিকে। উনি ঢোকার আগে দেখতে পাচ্ছে ওই যে বিছানা যেখানে মেয়েটা শুতো আর কি, সেই বিছানার উপরে একটা বেশ বড় সড়ো আকারের কেউ বসে রয়েছে, বাবু হয়ে, মানে এইভাবে বসে রয়েছে এবং ঘাটটা ঘুরিয়ে ওনাকে দেখছে। এমন কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা এখানে ঘটছে যেটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাচ্ছি না। শুক্রবারের রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আবারও আমাদের সাথে আছে দীপাঞ্জনা অলরেডি আমাদের হরর মাইন্ডসে একটি ঘটনা বলেছে, যেই ঘটনাটা আমার অন্যতম প্রিয় ঘটনা হয়ে রয়ে গেছে। আমার খুবই ভালো লেগেছে সেই ঘটনাটি। আজকে দীপাঞ্জনা আরেকটি ঘটনা আমাদের শোনাবে, বাট আপনাদের কাছেও সুযোগ আছে এখানে এসে ঘটনা বলার। আপনারা অবশ্যই আমাদের নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা শুনবো, তারপর আপনাদের ডেকে নেব এখানে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটা ইউটিএস না। আমি প্রত্যেকটা এপিসোডেই এখন এটা মন্ত্রের মতো বলছি, এটা ইউটিএস না, এটা হরর মাইন্ডস বাই শান্তদীপ। তো নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করুন। এবার আসি দীপাঞ্জনার দিকে। দীপাঞ্জনা, এই ঘটনাটা তুমি বলেছো আগে তোমার যে যেনার ঘটনা ছিল তার সাথেই কানেক্টেড এই ঘটনাটিও। তার কাছ থেকেই শোনা। আচ্ছা, গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে আমি একটি ব্রেসলেট বানিয়েছি যার নাম মহালক্ষ্মী মানি ম্যাগনেট। তবে মানি তো এমনি এমনি চলে আসে না, তার জন্য কি চাই? কাজ আসার জন্য এই ব্রেসলেটে আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। কাজ কনফিডেন্টলি করার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি টাইগার আই। মেন্টাল ক্লিয়ারিটি যাতে কাজ করার সময় আসে তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ল্যাপিস লাজুলি। কাজ করতে করতে যাতে স্ট্রেস অ্যাঙ্গার ইস্যু না আসে তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট এবং হাওলাইট। মানি কিভাবে অ্যাট্রাক্ট হবে তার জন্য আমরা দিয়েছি পাইরাইট। আর এই পুরো বিষয়টাকে স্টেবল রাখার জন্য আমরা দিয়েছি লাভা। আর এই সব কিছুর ওপর যাতে নজর না পড়ে তার জন্য ব্ল্যাক অবসেরিন। এই পুরো বিষয়টার জন্য লাক ফ্যাক্টর দরকার, তার জন্যই আমরা দিয়েছি সিট্রিন। এই ব্রেসলেটটার প্রাইস হলো 1199, কিন্তু এখনই অর্ডার করলে আপনারা পাবেন 797 এ। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? auraraksha.com এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটি ধারণ করার পদ্ধতি আমরা ইউজার ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, যেটি আপনারা বক্সে পাবেন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। মানে একটা ওই ঘটনাটা শোনার পর আমার একটা নেশার মতো হয়ে গেছে। হ্যাঁ। কারণ যার কাছে ভূতের গল্প পেয়েছি তাকে আমি খুব একটা সহজে ছাড়ি না আর কি। তাকে আমি জিজ্ঞেস করলাম তোমার আর ঘটনা আছে কিনা, বলে হ্যাঁ আমার সঙ্গে আর একটাই ঘটনা আছে, তারপরে আমার সাথে আর মানে ওনার জানা আর ঘটনা আছে ঠিকই, বাট ওনার সাথে ডিরেক্টলি ঘটা আরেকটা ঘটনা আছে। তো আমি অবশ্যই ঝুলে পড়লাম, বলো তোমাকে বলতেই হবে। তো তিনি আমার খুব প্রিয় একজন মানুষ, তিনি আমার ঘরের হাউস হেল্প হলেও কিন্তু আমার খুব প্রিয় খুব মানুষ ছিলেন, কারণ ওনার সাথে গল্প করতে খুব ভালো লাগতো আর তিনি বলতেন খুব সুন্দর করে ঘটনা। তো তাকে জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছিল তুমি আমাকে বলো। তো উনি একটু এলোমেলো করে বলেছিলেন আর কি, ওনার মতন করে বলেছিলেন। তো আমি টাইমলাইন অনুযায়ী সাজিয়ে তোমাকে বলছি আর দর্শকদের বলছি তাদের সুবিধার্থে, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। তো উনি আমাদের বাড়িতে এমনিতে বাসন মাজা আর ঘর মোছার তিনি কাজ করতেন, আর আমাদের বাড়ি এবং আরও অনেকগুলো বাড়িতে তিনি এই কাজ করতেন। কিন্তু এই কাজ করার আগে তিনি আয়ার কাজ করতেন, বৃদ্ধ বা বৃদ্ধা মানুষদের, বয়স্ক মানুষদের তিনি দেখাশোনা করতেন, অথবা শিশুদের পরিচর্যা উনি করতেন। তো এই যে ঘটনাটা উনি বলেছিলেন সেটা হচ্ছিল আমাদের বাড়িতে কাজ করতে আসার 1 থেকে 1.5 বছর আগেকার ঘটনা। যে কেন উনি আয়ার কাজটা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে কেন এই কাজে ঢুকলেন, এটা হচ্ছে সেই একটা কারণ, বড় কারণ, বা এটাই কারণ বলা যায়। তো উনি যেই বাড়িতে উনি কাজ করতে ঢুকেছিলেন সেখানে একজন বৃদ্ধা মহিলার পরিচর্যা করার ওনার দায়িত্ব ছিল,
সেই বৃদ্ধা মহিলাকে তিনি যত্ন নেবেন, তাকে খাইয়ে দেওয়া ইত্যাদি, যার ওষুধপত্র দেওয়া ইত্যাদি যা কাজ আছে যাবতীয় সেটা করতে হবে। তো সেই বাড়িটা যে ফ্ল্যাট ছিল একটা, সেই ফ্ল্যাট বাড়িতে একমাত্র বৃদ্ধাই থাকতেন, সেই বৃদ্ধার সাথেই 24 ঘন্টাই থাকতে হবে, এটাই তার ডিউটি আর কি। বেশ ভালো মতো টাকা পয়সা দিচ্ছিলেন। তো ওনার প্রথমেই মনে হলো যে বৃদ্ধা মহিলা একা থাকেন, ওনার যে ছেলে আর ছেলের বউ রয়েছে এবং নাতি নাতনিও রয়েছে, তারা থাকে না। প্রথমেই মাথায় যেটা ক্লিক করে, নিশ্চয়ই ছেলের বউ যে আছে সে নিশ্চয়ই খুব দজ্জাল বা এরকমভাবে কিছু, যে কারণে তারা সংসার করে না, বৃদ্ধার যত্ন নেয় না বা ইত্যাদি, যেরকম নর্মালি মানুষ ভেবে থাকে। বাট উনি গ্র্যাজুয়ালি 1-2 দিন যাওয়ার পর দেখলেন যে একেবারেই সেই ব্যাপারটা নয়। তা বৃদ্ধার যে ছেলে, সে মাকে খুব ভালোবাসে এবং মায়ের এতটুকু যাতে কোনো অযত্ন না হয় বা কোনো রকম অসুবিধা যাতে না হয়, সেটার দিকে তার একদম খুব তীক্ষ্ণ নজর, যে যখন যা লাগবে মাকে এনে দেবে, যেই জিনিসটাই মায়ের জন্য আনবে না কেন একদম সেরা জিনিসটা আনবে, যেটা হওয়া উচিত প্রত্যেকটা ছেলের সন্তানের ক্ষেত্রে আর কি, সেটাই। সে কিন্তু মাকে খুব ভালোবাসে। এবং তার যে পুত্রবধূ, তিনিও খুব ভালো, তিনি শাশুড়ি মাকে ভীষণ ভালোবাসেন, প্রত্যেকটা যে ব্যাপারে তিনি খেয়াল রাখেন যে কোনো রকম অসুবিধা যাতে না হয়, বারবার জিজ্ঞেস করা যে তোমার আর কি প্রয়োজন বলো, তোমার কোনো অসুবিধা হচ্ছে কি না বলো। এবং তিনি বারবার, তার পুত্রবধূর কথা বলছি, তিনি বারবার এটা রিকোয়েস্ট করতেন তার শাশুড়ি মাকে যে তুমি চলো না মা, আমাদের সঙ্গে থাকো না, তুমি কেন এখানে একা পড়ে রয়েছো। তখন তিনি বুঝতে পারলেন, ওই মাসি যে, তিনি বুঝতে পারলেন যে না, এরা কিন্তু ভালো মানুষ, খুবই ভালো মানুষ, আমি যেটা প্রথমে ধারণা করেছিলাম সেটা নয়। আর যেটা হলো আর কি, হতো সেটা হচ্ছে যে ওনার পুত্রবধূ যখনই আসতেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দিনের বেলা আসতেন, সন্ধেবেলার পর না উনি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যেতেন, বলতেন আমার বাড়িতে কাজ আছে, রান্না করতে হবে, যেটা থাকে নর্মালি, সেটাই উনি চলে যেতেন। কিন্তু প্রথম উনি এটা বুঝতে পারলেন যে দুজনের দিক থেকেই ওই বৃদ্ধার প্রতি কোনো রকম অশ্রদ্ধা বা অযত্ন নেই, দুজনেই খুব ভালোবাসা। নাতনি এবং নাতিও আসতো, তারাও আসতো, ঠাকুমার সাথে খেলতো, কথা বলতো, আবার চলেও যেত, কিন্তু ওরা কখনো কিন্তু এই বাড়িতে থাকতো না। এই জিনিসটা ওরা লক্ষ্য করেছিল। ওরা যতই আসুক, ওরা কিন্তু প্রতিদিন আসতো, কেউ না কেউ আসবেই আসবে। ছেলে তো প্রতিদিন আসতো নিয়ম করে একেবারে, পুত্রবধূও রেগুলারলি আসতেন, 1-2 দিন বাদবাদি আসতেন, নাতি নাতনিরাও অন্তত সপ্তাহে 1 দিন কি 2 দিন তো আসতোই ঠাকুমার কাছে, এবং প্রত্যেকেই ব্যবহার ভালো করতো। কিন্তু কেউ কিন্তু থাকতো না ফ্ল্যাটে, কখনোই কেউ থাকতো না, এই জিনিসটা উনি লক্ষ্য করেছিলেন। ঠিক আছে, হতে পারে। তো এবার উনিও জিজ্ঞেস করেছিলেন যে মাসিমা, আপনি ছেলের বউয়ের সাথে থাকেন না কেন? তো উনি না একটু এদিক ওদিককার কথা বলতেন যে না, ওরা নিজেদের মতো সংসার করছে, করুক না, বুড়ো মানুষকে সঙ্গে নিয়ে ওদের সমস্যা হবে। আর ওরা যেই ফ্ল্যাটে এখন থাকে, ফ্ল্যাটটা খুব বেশি বড় নয়, 2টো বাচ্চা রয়েছে, বাচ্চা নিয়ে বৌমা হিমশিম খায়, তার মধ্যে যদি আমি এই অসুস্থ মানুষ গিয়ে পড়ি, ওদের সমস্যা হবে, সেই জন্য আমি এখানে রয়েছি। ঠিক আছে, উনি সেটা মেনে নিলেন। উনি কারোর সাংসারিক কথার মধ্যে বেশি ঢুকতে পারেন না, যতই হোক না কেন, উনি পরিবারের সদস্য, যতই ওনাকে ভালোবাসুক না কেন, তিনি তো একেবারে পরিবারের সদস্য না, উনি ইন্টিমেট কথার পার্সোনাল কথার মধ্যে উনি সামিল হতে পারেন না বা জিজ্ঞেস করতে পারেন না, উনি সেই সম্মানটাই রাখলেন। আরেকটা যেটা ছিল যে ওনাকেও খুব ভালোবাসতো, মাসিকেও ওরা খুব ভালোবাসতো। যিনি ছেলে ছিলেন আর কি, মাসিমার ছেলে, তিনি যখনই আসতেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাতে কিছু না কিছু একটু টাকা দিয়ে দিতেন। যে পুত্রবধূ ছিলেন, তিনি ওনার জন্য আবার কিছু না কিছু নিয়ে আসতেন, খাবার জিনিস হলো, কিছু গিফট হলো, ব্যাগ হলো, পরনের শাড়ি হলো, কিছু না কিছু নিয়ে আসতেন। তারা খুবই ভালো একটা ফ্যামিলি, মনের দিক দিয়েও ভালো, আচার আচরণ বলো, সব দিক দিয়ে শিক্ষিত একটা ফ্যামিলি, ভালো ফ্যামিলি, এটা বোঝা গেল। কিন্তু ওনার একটাই ডাউট, এরা আসে ঠিকই প্রতিদিন, কিন্তু কখনো থাকে না। আর আরেকটা ডাউট হচ্ছে, মাসিমা যায় না কেন, এখানে একা কেন পড়ে রয়েছে, অসুস্থ একটা মানুষ, তারও তো ইচ্ছা করে যে ছেলের কাছে থাকি, নাতি নাতনিদের নিয়ে থাকি, যেটা সবারই হয়ে থাকে, সবারই একটা থাকে যে আমি আমার সন্তানের কাছে থাকবো, আমি আমার নাতিপুতিদের নিয়ে থাকবো, এনার উল্টো কেন, এই জিনিসটা একটা ডাউট ছিল। তারপরে যেটা উনি দেখলেন, ওই যে ফ্ল্যাটটা ওরা থাকতেন, ফ্ল্যাটটা মোটামুটি বড়, একজনের পক্ষে বেশ বড়, 3 BHK ফ্ল্যাট ছিল, উনি বলেছিলেন 3টে ঘর, তাহলে 3 BHK ফ্ল্যাট। তো তার মধ্যে একটা ঘর আর কি, সেই ঘর এবং সেই ঘরের সাথে একটা অ্যাটাচ বাথরুম ছিল, সেই যে ঘরটা, ওটা সবসময় বন্ধ থাকতো।
এবার উনি জিজ্ঞেসও করেছিলেন বা নিজেও একটা ধারণা করেছিলেন যে এতগুলো ঘর তো লাগে না, ওই জন্য ওই ঘরটা অপ্রয়োজনীয় বলে তালা দিয়ে রাখা হয়েছে। তো উনি একবার জিজ্ঞেস করেছিলেন যে এই ঘরটা তালা দেওয়া কেন? তো তখন উনি যে মাসিমা আর কি, তিনি বলেছিলেন যে ওখানে একটা মেয়ে এসেছিলো, ও থাকতো, ওর কিছু জিনিসপত্র প্লাস জামা কাপড় রয়েছে। বলছে কে মেয়ে এসেছিলো? বলে আরে ওই যে পিজিতে থাকে না, পিজি ব্যাপারটা কি, মানে উনি পিজি বলছিলেন, ব্যাপারটা হচ্ছে ওই মানে পেইং গেস্ট যেটা আর কি, ওরকম হিসাবে একজন ছাত্রী ছিলেন, বেশ কিছুদিন এসেছিলেন, তিনি তারপরে চাকরি পেয়ে যাওয়ার পর ছেড়ে চলে গেছে। তো এবার তার কথা জিজ্ঞেস করেছে যে কীভাবে এসেছিলো। বলছে যে আমার যে পুত্রবধূ, তিনি পড়াতেন, আগে টিচিং করতেন, মানে কোচিং ক্লাস দিতেন, তো তার থ্রুতেই একটা মেয়ে এসেছিলো, সে এখানে আর কি একটু আউটসাইডে থাকে, তার এখানে একটা পিজি দরকার ছিল, কারণ সে মাস্টার্স করছিল এখানকার কলকাতার একটা কলেজ থেকে, নামি কলেজ থেকে মাস্টার্স করছিল। তো তার বাড়ির থেকে প্রতিদিন যাতায়াত করতে অসুবিধা, কিন্তু মেয়েটি বেশ ভালো ঘরের, বেশ মানে পয়সাওয়ালা ঘরের এবং ভদ্র ভালো ঘরের। তো সে বলেছিল কিছুদিনের জন্য অন্তত যতদিন না আমার এক্সাম হয়ে যাচ্ছে ততদিন না আমার এই জার্নি করে অনেকটা টাইম চলে যাচ্ছে, আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, তো সেই কারণে আমি একটা ভালো ফ্যামিলিতে পিজি হিসেবে থাকতে চাই, যাতে আমার কোনো অসুবিধা না হয়। তো সেরকম ওই মেয়েটি এসেছিলো, তার পরীক্ষা শেষ হওয়া অবধি সে থেকেছে, পরীক্ষা শেষ হওয়ার পরেও এসেছিলো আর কি। কিছুদিন বাড়িতে যাওয়ার পর সে এসেছিলো আরেকবার, যখন সে জব পেয়ে গেছে ফাইনালি, সবাইকে আর কি মিষ্টি টিষ্টি খাইয়ে, এবার ওদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, মেয়েটা একদম বাড়ির মেয়ের মতো হয়ে গেছিলো। তো ওনার গল্প খুব করতেন ওই মাসিমা, যে ওই মেয়েটির গল্প প্রায় করতেন, যে ও এখন আর আসে না, মেয়েটা ভারী মিষ্টি ছিল, চাকরি পেয়ে বাইরে চলে গেছে, কবে আবার আসবে, ও কিছু জিনিসপত্র এখনও এখানে রেখে চলে গেছে, এখন আর আসে না। তখন উনি এবার যে মাসি, সে বলছে যে হ্যাঁ ঠিক আছে, আর চলে আসবে, তারপরে আরেকবার এখানে পিজি ভাড়া দিয়ে দিও, ঘরটা এক তো বেকার পড়ে রয়েছে, আর দ্বিতীয়ত তুমি একা একা থাকো, একটা যদি কেউ থাকে তোমার ভালো লাগবে। এবার উনি তো ওখানে 24 ঘন্টা রয়েছেন, সারাক্ষণ উনি ফ্ল্যাটেই রয়েছে। আর যিনি মাসিমা, যে বৃদ্ধা রয়েছেন, তিনি মানে হাঁটাচলা খুব একটা করতে পারেন না আর কি, নিজে নিজে ওনাকে ধরে ধরে হাঁটাচলানো করতে হয়, বাথরুমে এদিক ওদিক নিয়ে যাওয়া করতে গেলে কারো সাপোর্ট ছাড়াতেই নিজে নিজে হাঁটতে পারেন না। তো একদিন দুপুরবেলা মাসি বসে রয়েছে, আর যে মাসিমা, যে বৃদ্ধা আর কি, তিনি ঘুমোচ্ছেন। মাসি ডাইনিং যে হল থাকে সেইখানে উনি বসে রয়েছেন, বসে বসে কিছু একটা করছিলেন, সম্ভবত সেলাই করছিলেন বা এই টাইপের কিছু করছিলেন। করতে করতে ওনার মনে হলো যেই ঘরটা বন্ধ রয়েছে ওটা তো একটা প্রায় আলাদা ফ্ল্যাট বলা যায়, কারণ ওই ঘরটার সাথে অ্যাটাচ একটা ছোট্ট বাথরুম আছে, ওটাকে আলাদা ফ্ল্যাট হিসেবেই মানে কল্পনা করা যায়। তো ওই যে ঘরটা, ওই ঘরটার মধ্যে না কেউ মনে হচ্ছে আছে, আচ্ছা, মনে হচ্ছে কেউ এদিক ওদিক করছে, কেউ খাটে বসছে, তার মানে চলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই ঘরের যে বাথরুমের দরজাটা, ওটা মনে হচ্ছে একবার খুলছে বন্ধ হচ্ছে, ওনার এরকম মনে হচ্ছে, দুপুরবেলা কিন্তু, রাত্রেবেলা না। তো উনি কী করলেন, উঠে গিয়ে ওই দরজায় না কান পাতলেন, কান পেতে প্রথমে কিছু শুনতে পান। উনি ভেবেছেন না ওনার মনের ভুল, অন্য কোনো কোথাও পাশের ফ্ল্যাটে হচ্ছে, ওনার মনে হচ্ছে যে এই ঘরে হচ্ছে। এবার জাস্ট উনি ভেবেছেন যে এবার কানটা আমি সরিয়ে নেব, ঠিক সেই সময় যেই দরজায় উনি কান পেতে কানটা লাগিয়েছিলেন, ওই দরজায় ওনার ঠিক কানের বরাবর দরজার ওই পার থেকে কেউ একবার জাস্ট এভাবে নক করলো, ঠাক করে। উনি চমকে উঠেছে, কারোর তো ওখানে থাকার কথা নয়, বাইরে থেকে বন্ধ। এবার উনি না চমকে উঠেছে, তারপরে উনি ভয় পেয়ে তখন কিছু কাকে আর ডাকবে, তখন বৃদ্ধা মহিলা ঘরে ঘুমাচ্ছে, তাকে ডেকেই বা কী লাভ। উনি ভয়ে ভয়ে ওই বৃদ্ধা যে ঘরে ঘুমোচ্ছিলেন উনি সেই ঘরে চলে গিয়ে বসে রয়েছেন। যখন বৃদ্ধা ঘুম থেকে উঠেছেন তখন তাকে জিজ্ঞেস করছে, জানো মাসিমা, এরকম আমি না কান পেতেছিলাম, এরকম আমি শুনতে পেলাম। বলে দূর, ওখানে কেউ থাকে না, ওই ঘরে কেউ নেই, তুই কী শুনেছিস, ভুলভাল শুনেছিস, ভুলভাল তোর মনে হয়েছে, এটা ভুল হচ্ছে তোর। উনিও নিজেকে প্রবোধ দিলেন যে না, হয়তো সত্যিই আমার কিছু একটা বুঝতে ভুল হয়েছে। এবার কাঠে অনেক রকম আওয়াজ টাওয়াজ হয়, ঘুম থাকে, হ্যানত্যান থাকে, ও নিজেকে নিজে বুঝিয়েছে, ডিনাইলে চলে গেছে উনি, যে ঠিক আছে ওইটুকু টাইমের মানে ওইটুকু সময়ের জন্য ওই ব্যাপারটাকে উনি মাইন্ড থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন অ্যাটলিস্ট। ওই একদিন গেল,
তারপরের দিন আরেকবার এরকম শুনতে পাচ্ছেন, তার 1-2 দিন পরে রাত্রিবেলা উনি রুটি বানাচ্ছেন। এবার উনি কী করতেন, তখন নাকি খুব গরমকাল, আর রান্নাঘরে যেহেতু ফ্যান নেই, ওনার খুব কষ্ট হচ্ছে আর কি। কী করেছেন, ওই বেলুন চাকি ইত্যাদি নিয়ে ডাইনিং স্পেসে ওইখানে বসে উনি মাটিতে বসে রুটি বেলছেন। আর ওনার সুবিধা হতো না কি, মাটিতে বসে কাজ করতে ওনার সুবিধা হতো, তো উনি রুটি বেলছেন নর্মালি, মাসিমাকে খাওয়াবেন, নিজের জন্যও করবেন। ঠিক সেই সময় ওনার মনে হলো, মানে ওই যে দরজাটা উনি ঠিক ওনার বরাবর বসেছে, ওনার হয়তো ওই জায়গাটা বসতে সুবিধা হতো, ওখানে বসেছে। এবার ওই দরজাটার নিচে ঠিক এইটুকুনি একটা ফাঁক থাকে, মানে 1 ইঞ্চি কি হার্ডলি 1.5 ইঞ্চি, এর বেশি নয়, একটু ফাঁক আছে। আর এখনকার ফ্ল্যাট বাড়িতে তো চৌকাঠ থাকে না, দেখা যায় পুরো নিচটা, ভেতরটা অন্ধকার, এই ঘরে খালি আলোটা জ্বলছে। উনি সেই আলোতে স্পষ্ট দেখতে পেলেন, মানে হালকা আলোটা পড়ছে ওই ফাঁকটা গলে, উনি দেখতে পেলেন দুটো পায়ের আঙুলের যে মাথাটা, এই বুড়ো আঙুলের মাথাটা দেখা যাচ্ছে, দুটো পা। উনি দেখে প্রচণ্ড চমকে উঠেছে। ওনার একটা বিশ্বাস হয়ে গেছে ভিতরে নিশ্চয়ই কেউ আছে, নাহলে কেউ একজন ঢুকছে, কোনো বদলোক হয়তো ওই দিক থেকে কোনো মানে খোলা জানলা ফানলা পেয়েছে, সেখান থেকে নিশ্চয়ই ঢুকছে। এবার ওনার ভয় হচ্ছে আমি একা রয়েছি একটা বৃদ্ধা মহিলাকে নিয়ে, বাই চান্স যদি কেউ অ্যাটাক করে দেয় তো খুব সমস্যার ব্যাপার, মানে টাকা পয়সার ব্যাপার, একটা মানে কি বলবো, জানেরও একটা হয়ে যায়, রিস্ক হয়ে যায়, ভয় লাগে। তো উনি তাড়াতাড়ি করে মাসিমাকে বললেন যে দেখো, আমার মনে হয় ওই ঘরে কেউ ঢুকে পড়েছে, তুমি পাশের ফ্ল্যাটে আগে খবর দাও, তারপরে এই দরজাটা খোলার চেষ্টা করো। কিন্তু ওনার যে মাসিমা আর কি, বৃদ্ধা মহিলা, উনি তাও কিছু বলছেন না, না ওখানে কিছু কেউ থাকার কথাই নয়, তুই ভুলভাল দেখেছিস। কিছুতেই উনি রাজি হলেন না কাউকে কিছু বলতে, না তুই কাউকে কিছু বলবি না, ওখানে কিছু নেই, তুই পাগল হয়ে গেছিস, এই সেই ওনাকে নিরস্ত করে দিল। কিন্তু উনি মনে মনে ঠিক করে রাখলেন মাসি, যে কালকে যখন দাদাবাবু আসবে, দাদা যখন আসবে আমি দাদাকে বলবো যে এরকম এরকম কেস। দাদা পরদিন এলো, নর্মালি যেরকম প্রতিদিন আসে মায়ের সাথে দেখা করতে, তিনি এলেন। এবার তারপরে উনি বলছেন যে দেখো দাদা, আমি 2 দিন এরকম দেখেছি, একবার আমি কান পেটে এরকম শুনেছি আওয়াজ, আর কালকে আমি পা দেখেছি, পায়ের আঙুল কিন্তু আমি দেখতে পেয়েছি। বলছে না না এরকম কিছু ব্যাপার নেই, দাঁড়াও না, তোমাকে আমি খুলে দেখাচ্ছি ঘরটা, তোমার দেখতে চাই তো দেখো তুমি, তোমার মন থেকে যাতে ডাউট চলে যায়। উনি কী করলেন, ওনার কাছে চাবি ছিল, চাবি খুলে উনি দেখালেন, দেখো ঘর একদম পরিষ্কার, কোনো জানলার কিছু ব্যাপার নেই, জানলা খুলে কেউ ঢোকার কোনো স্কোপ নেই। মাসি দেখলো, দেখে বললো তাই তো, এখান থেকে কোথাও কারোর ঢোকার কোনো জায়গাই নেই, যদি ঢুকতে হয় জানলা ভেঙে ঢুকতে হবে, জানলা এরকম একদম প্রপার রয়েছে নর্মালি, ঘর পুরো মানে নিট অ্যান্ড ক্লিন, কোনো নেই, শুধুমাত্র একটা যে কাবার্ড ছিল, কাবার্ডের মধ্যে কিছু মেয়েদের জামা কাপড় রয়েছে। আর উনি জানতেন এটা কার জামা কাপড়, সেরকম কিছু ব্যাপার নেই, মানে এরকম অবাক হওয়ারও কিছু ব্যাপার নেই, বাবা এটা কার জামা কাপড়, উনি জানতেন। আর একটা ছোট ব্যাগ টাইপের ছিল, মেয়েদের যে ব্যাগগুলো হয় ছোট ব্যাগগুলো, ওরকম একটা ছিল। তো উনি দেখেছেন হ্যাঁ এই দেখো, এই যে মেয়েটা এখানে থাকতো ওরই ব্যাগ রয়েছে, ও যখন আবার আসবে এসে নিয়ে যাবে, ওর সাথে আমার এখনও যোগাযোগ আছে, এর মধ্যে হয়তো এসে নিয়ে যাবে, এর মধ্যে কোনো কিছু ডাউটের কিছু ব্যাপার নেই। তো বলছে, এবার মাসি বলছে কি, তাহলে এক কাজ করো, বা উনি নিজের থেকেই বলছে যে ওনার একটু ডাউট তো রয়েছে মনের মধ্যে, উনি বলছে এক কাজ করো দাদা, ঘরটা মনে একটু নোংরা হয়েছে, দেখো না ঝুলটুল পড়ে গেছে, মাটিতে নোংরা হয়ে রয়েছে, অনেক দিন বন্ধ রয়েছে, এটা আজকে খুলে রেখে যাও, আমি কালকে পরিষ্কার করে দেবো। উনি একটু দোনোমনো করছেন, খুলে রেখে যাবো ওরম বলছে, জিনিসপত্র আছে বলছে আমি জিনিসপত্র কোনো রকম হাত দেবো না, তোমার কি আমার উপরে বিশ্বাস নেই, এরকমভাবে কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেলও করেছে, তুমি কি আমাকে বিশ্বাস করো না, এই কদিন কাজ করলাম তোমার ঘরে। তো উনি বললেন যে ঠিক আছে তুমি পরিষ্কার করে দাও কালকের দিনটা, তাহলে কালকে যখন আমি আবার আসবো আবার তালা দিয়ে চলে যাব, কারণ আমাদের দিক থেকেও তো ক্লিয়ার থাকতে হবে, মেয়েটাকে বলতে হবে যে আমি তোমার ঘরটায় ঢুকিনি। তোমার বলে ঠিক আছে, কারণ মাসি দেখতে চাইছিল যে বন্ধ দরজায় তো ওরকম আওয়াজ পাওয়া যায়, এরকম আমি দেখতে পেলাম, দরজা যদি খোলা থাকে আদৌ দেখা যায় কিনা, তাহলে বুঝতে হবে আমার কিছু মনের ভুল, খোলা দরজায় কিছু দেখা যাচ্ছে না। তো উনি সেদিনকার জন্য ফ্ল্যাটের ওই যে ঘরের দরজাটা খুলে রেখে উনি চলে গেলেন। মাসি সত্যি ওই জায়গাটা, ঘরটা পুরো পরিষ্কার করেছে, এবং পরিষ্কার করার মানে একটা উদ্দেশ্য ছিল পরিষ্কার করা, দ্বিতীয় উদ্দেশ্য ছিল ওনার দেখা যে সত্যি কেউ কোথাও কোনোভাবে লুকিয়ে আছে কিনা।
এবার মেঝে টেজে ভালো করে পরিষ্কার করেছে, ঝুলটুল পরিষ্কার করেছে, কোনো রকম কিচ্ছু দেখতে পাইনি, সব নর্মাল, এভরিথিং ইজ ওকে। তো তা ওনার ডাউট যাচ্ছে না, ঠিক আছে। এবার সেই দিন রাত্রিবেলা ঠিক না, এই সন্ধেবেলায় আর কি, উনি রান্নাঘরে মানে তরকারি বানাবে বলে সবজি কাটছে, আর ওই যে ঘরের দরজাটা ভেজানো রয়েছে, ছিটকিনি বা কিছু দেওয়া নেই, ভেজানো রয়েছে আর কিছুটা ফাঁক হয়ে রয়েছে নর্মালি। আর ওই যে বৃদ্ধা মহিলা, তিনি ডাইনিং স্পেসে বসে বসে টিভি দেখছেন, টিভিতে নর্মাল যে সিরিয়াল উনি দেখতেন সেই সিরিয়াল চলছে, উনি দেখছেন। এবার ওই ভদ্রমহিলা যে আর কি মাসিমা আর কি, তার একটা অদ্ভুত অভ্যেস ছিল, সেটা হচ্ছে যখন যে সিরিয়ালগুলো যে চলে সেই সিরিয়ালের ক্যারেক্টারগুলোর সাথে ওনারা কথা বলতেন, ঠিক আছে, এই একটা দুষ্টু শাশুড়ি, এই সেই অনেকে বলে দেখবে, তো উনি এই কাজটা করতেন। তো উনি না ওরকম সিরিয়াল চলছে আর উনি এরকম বলছে, হ্যাঁ বদমাস মহিলা, দজ্জাল মহিলা, হ্যান ত্যান এরকম বলতে উনি কাজ করছেন, মাসি কাজ করছে আর শুনতে পাচ্ছে যে মাসিমা ওরকম বলছে। এবার একটা সময় শুনতে পাচ্ছে মাসি বলছে, অনেক দিন পরে এলি, বস, অনেক দিন পরে এলি, তোর কথা কি মনে পড়ে আমার, এরকমভাবে বলছে, অ্যাজ ইফ কেউ যেন এসেছে। এবার সিরিয়ালের ক্যারেক্টারের সাথে যখন উনি কথা বলছেন মানে নিজের মনে মনে, ওই কথাটা আরেক রকম হয়, যে কাউকে ব্লেম করছেন, হ্যাঁ একটা খারাপ মহিলা, একে শায়েস্তা করো, হ্যান ত্যান, ওটা অন্যরকম। আর এই যে কথাটা বলছে, অ্যাজ ইফ ওনার সামনে কেউ রয়েছে, তাকে উনি সম্ভাষণ করে কথা বলছে, যে আরে তুই তো অনেক দিন পরে এলি, বস, তোর কথা কি মনে পড়ে, আমি বলি একে, মানে মাসির নাম করে বলছে, অমুককে আমি বলি, নামটা বলছি না, আমি অমুককে বলি তোর কথা খুব মনে পড়ে। ওনার কী হলো, আমার নাম করে বলছে, কার সাথে কথা বলছে, কে ঢুকলো ফ্ল্যাটের দরজা, তো মানে মেইন দরজা যেটা সেটা তো বন্ধ, আমি তো বন্ধ করেই রাখি, কলাপসেবল গেট দেওয়া, কারোর ঢোকার কথা নয়। উনি না বেরিয়েছে, পুরোটা বেরোয়নি, রান্নাঘর থেকে না একটুখানি উকি মেরেছে, যদি সত্যি মাসিমা কি টিভির দিকে তাকিয়ে কথা বলছে, মানে টিভির ক্যারেক্টারের সাথে কথা বলছে না অন্য কারোর সাথে কথা বলছে। ওনার একটু ডাউট হয়েছে, উনি একটুখানি লিন হয়ে দরজার মানে দিক থেকে একটুখানি মাথাটাকে বের করে দেখেছে। উনি দেখছেন মাসিমা তো এতক্ষণ যে সিরিয়ালের লোকজনের সাথে কথা বলছিল, মানে টিভির দিকে তাকিয়েছিল, এখন টিভির থেকে শিফট হয়ে এই দিকে ঘুরে গেছে, মানে উনি ডান দিকে সামান্য ঘুরে রয়েছে, ঘুরিয়ে ওনার চোখটা কোন দিকে, ওই যে বন্ধ ঘরটা যেটা এখন খোলা, ওই ঘরটার দিকে, ঘরটার দরজাটা তখনও এতটা মতো ফাঁক, উনি ওটার দিকে তাকিয়ে রয়েছে, ওই দিকে তাকিয়ে কথা বলছে উনি এখন, উনি কিন্তু টিভির দিকে তাকিয়ে কথা বলছে না। ওনার প্রথমে ডাউট হয়েছে, উনি 1-2 সেকেন্ড ভালো করে দেখেছে যে মাসিমা কিসের দিকে তাকিয়ে কথা বলছে বা কার দিকে তাকিয়ে কথা বলেছে। এবার উনি দেখতে পাচ্ছেন একদম ভালো করে তাকিয়ে ফোকাস করে, যখন দেখেছে একটু, যেই টিভির ঘরের আলোটা ওই ঘরের হালকা পড়েছে দরজাটার ওপরে, উনি স্পষ্ট দেখছেন ওই যে দরজাটা ফাঁক হয়ে রয়েছে, দরজার ভেতরটা তো অন্ধকার, কিন্তু ওখানে যদি কিছু থাকে আবছায়া দেখা যাবে। উনি সেরকমভাবেই দেখতে পেলেন একটা কেউ যেন ওই ফাঁকটার মধ্যে থেকে কাউকে একটা দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ওই মাসিমার দিকে তাকিয়ে কথা বলছে এবং মাসিমা তার দিকে তাকিয়ে কথা বলছে। মানে সেই জিনিসটাকে যে কথা বলছে সেটা বুঝতে পারছে না, দাঁড়িয়ে রয়েছে এটুকু বুঝতে পারছে, মানে ঘরের ভেতরে দরজার ফাঁকটায় দাঁড়িয়ে রয়েছে, আর মাসিমা সেই দিকে তাকিয়ে ওরকম কথা বলছে, অনেক দিন পরে এলি, তোকে অনেক দিন পরে দেখলাম, খুব মনে পড়ে তোর কথা। উনি এবার ভয় পেয়ে গেছে যে ওই ঘরে তাহলে কে, তাহলে মাসিমা জানে ওখানে কেউ আছে, মাসিমা কথা বলছিল। এবার উনি বেরিয়ে এসছে এবার রান্নাঘর থেকে, উনি যে বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়েছে তখন দেখছে ওইখানটা আর কাউকে দেখা যাচ্ছে না। ঘরে উনি খুব মানে সাহস করে ঢুকেছে, লাইট জ্বালিয়েছে, কেউ নেই, নর্মাল সব ফাঁকা, যেরকম আগের মতন ছিল পরিষ্কার ঘর সেরকম রয়েছে। এবার মাসিমাকে জিজ্ঞেস করছে, মাসিমা তুমি কার সাথে কথা বলছিলে? মাসিমা আর কথা বলে না, ওই বিষয়ে আর কোনো কথাই বলছে না। অনেকবার জিজ্ঞেস করার পর কার সাথে কথা বলবো, এই তো দেখ না আমি সিরিয়াল দেখছিলাম, এইখানে এটা হয়েছে, ওখানে এটা হয়েছে, কথা ঘুরিয়ে দিচ্ছে, কিছুতেই বলতে চাইছে না, কিছুতেই স্বীকার করছে না যে উনি মানে সিরিয়াল দেখে কোনো কমেন্ট করছিলেন না, অন্য কারোর সাথে কথা বলছিলেন, উনি কিছুতেই সেটাকে স্বীকার করছেন না। তো ওনার মনে সন্দেহ হয়েছে, তা উনি কী করেছেন, ওই ব্যাপারটাকে চেপে গিয়ে দরজাটাকে বাইরে থেকে লক করে দিয়েছেন। চাবি তো ওনার কাছে নেই, এমনি নর্মালি যে ছিটকিনি হয়, ছিটকিনি না হ্যাজবল যেটাকে বলে, সেটাকে উনি টেনে দিয়েছেন বাইরে থেকে,
বলছে না এইদিকে আর যাওয়া যাবে না। তো সেদিনকার মতো রাত্রিবেলা খেয়ে দিয়ে মাসিমাকে খাইয়ে তাকে শুইয়ে দিয়েছে এবং উনিও শুয়ে রয়েছে তার যে ছোটো একটা বেড ছিল সেটাতে। বাট ওনার কিছুতেই এটা ঘুম আসছে না। স্বাভাবিক এত কিছু হওয়ার পর এরকম দেখার পর ঘুম আসাটা মানে সম্ভব না আর কি। ওনার মনে মনে ডাউট হচ্ছে, উনি ভাবছেন যে কি দেখছি আমি বারবার, ওখানে কি আছে। এবার একটা টাইমে ওনার মনে হলো আমি একটু দেখি তো গিয়ে, সাহস আছে বলতে হবে মাসির, একটু দেখি গিয়ে যদি কিছু থাকে। উনি ঠাকুরের নাম করতে 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 উঠেছে। ডাইনিং স্পেসের লাইটটা জাস্ট জ্বালাবে মনে করছে, মানে উনি নিজের ঘর থেকে বেরিয়ে ডাইনিং স্পেসের লাইট জ্বালাবে, তারপরে ওই ঘরটায় ওই ঘরটায় যাবে। ডাইনিং স্পেসের লাইটটা জ্বালাবার জন্য হাতটা জাস্ট বাড়িয়েছে। উনি স্পষ্ট দেখতে পেলেন, মানে ওনার ঘর থেকে আলোটাও তো পড়ছে, একদম আলো আধারি ইয়েতে দেখছে যে ওই ঘরের দরজাটা আস্তে 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 ফাঁক হয়ে যাচ্ছে। আচ্ছা, খুব স্লোলি ফাঁক হয়ে যাচ্ছে। এবার এটাতে তাও হয়তো ওনার ডাউট হতো না, হাওয়ায় খুলতে পারে, যদিও হাওয়া ছিল না, স্টিল একটা নিজেকে যদি প্রবোধ দিতে হয়, একটু ডিনায়ালে যদি থাকতে হয়, অনেকে এটা বলতে পারে যে দরজা তো কবজা তো এদিক ওদিক হতেই পারে। তো উনি প্রথমে দেখলেন যে দরজাটা আস্তে আস্তে খুলে গেল, বেশ প্রায় পুরোটাই খুলে যাওয়ার পর ওনারা সাহস হচ্ছে না, মানে উনি ওরকমভাবে দাঁড়িয়ে আর কি পুরো মূর্তির মতন দেখছেন। উনি যে মানে হাতটা বাড়িয়ে আলোটা জ্বালবেন তখনও ওটা করতে পারছে না, কারণ ওনার পুরো ফোকাসটাই ওই দিকে যে ওখানে কি হচ্ছে আমাকে দেখতে হবে আগে। উনি দেখলেন যে দরজাটা পুরোটা খুলে গেল, আর ওই যে ঘরের ভিতরে কিছু একটা বা কেউ একটা এদিক দিয়ে একবার গেল, মানে ডান দিক থেকে একবার বাদিকে গেল ধরো, আর বাঁ দিক থেকে একবার ডান দিকে গেল, দুবার এই জিনিসটা হলো। উনি বুঝলেন না এখন যাওয়া যাবে না, মানুষ হলেও যাওয়া যাবে না, মানুষ যদি নাও হয় তাও যাওয়া যাবে না, দুটো দিকেই বিপদ আমার। উনি আবার নিজে ঘরে চলে এলেন, দরজা দিয়ে দিলেন এবং মনে মনে ঠিক করলেন আজকে যদি মাসিমাও আমাকে ডাকে আমি আর আমার ঘর থেকে বের হচ্ছি না, কারণ আপনি বাঁচলে বাপের নাম সবাই জানে। এবার উনি সেই রাতটা কোনো মতে কাটালেন। ওনার ডাউট হচ্ছিল, কিন্তু উনি কিন্তু ঘরের থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, ওই ঘর থেকে আওয়াজ আসছে, মানে কেউ একটা ঘুরছে, মানে কেউ যদি ঘরে থাকে আর কি তার যেরকম উপস্থিতির একটা আওয়াজ পাওয়া যায় উনি সেটা পাচ্ছিলেন, কনস্ট্যান্ট পাচ্ছিলেন। এবং ওনার ভয় হচ্ছিল যে কী হচ্ছে ব্যাপারটা, যদি চোর হয় সে তো চুরি করবে রে বাবা, সে তো একটা ঘরে পাগলের মতো ঘুরে বেড়াবে না, আর যদি চোর না হয় তাহলে কে? কারণ উনি অনেকবারই গেছেন ইতিমধ্যে সারাদিন, উনি গেছেন, দাদা গেছিল, কাউকে কোথাও দেখা যায়নি, কারোর আসার কোনো পথ নেই, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? সেই রাতটা কোনো মতে কাটার পর সকালবেলা যথারীতি দাদা এলেন। দাদা আসার পর ও মানে মাসি মানে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে যে দেখো দাদা, আমি না ঘরে এরকম দেখেছি, বারবার দেখছি, এটা কি বলো তো? এবার দাদা যথারীতি ডিনাই করে দিয়েছে, না না এখানে কিছু নেই, তোমার ভুল হচ্ছে, এরকম কিছু ব্যাপার নেই। ইতিমধ্যে কি হলো, দাদা যেরকম বলে দিয়েছিল যে আমি দরজা লক করে চলে যাব, লক করে চলে গেছেন উনি। এবার উনি মাসি ভাবলো যে এবার ঠিক আছে, এবার দরজা লক আছে, লক থাক, যে আছে ওই ঘরে থাকুককে, আমার দেখার দরকার নেই, আমি আমার কাজটুকু করব। আর এই রাত্রিবেলা হলে মাসিমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার ঘরে ছিটকিনি তুলে দেবো, আমি আর বেরোবই না, এটা উনি ঠিক করে রাখলেন। কিন্তু তারপর থেকে যেটা শুরু হলো সেটা হচ্ছে যেদিনকার এই ঘটনাটা বললাম, ওর দাদা তালা দিয়ে চলে গেল, তার একদিন পর, মানে মাঝখানে একটা দিন কেটে গেছে, সেদিন কিচ্ছু হয়নি, মাসি নিশ্চিন্ত। তার ঠিক পরের দিনকে নর্মালি রাত্রিবেলা খাবার দাবার মাসিমাকে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে সে নিজের ঘরে চলে এসছে, ছিটকিনি তুলে দিয়েছে এবং ঘুমানো মানে ইয়েতেই রয়েছে যে এবার আমি ঘুমিয়ে পড়বো। হয়তো ঘুমিয়েও পড়েছিল। একটা টাইমে শুনতে পাচ্ছে মাসিমা কথা বলছে, উনি ফার্স্টে ভেবেছে আমাকে ডাকছে, যেটা অনেক সময় শরীর খারাপ হলে বা বাথরুমে যেতে হলে উনি ডাকছে বা কথা বলছে, তার গলার আওয়াজ শুনতে পাচ্ছে। উনি ভাবছেন যে না এবার যে বেরোতে হবে, ওনার দরকার আমাকে, হয়তো বাথরুমে যাবে। উনি নিজের মনে কথা, মানে হয় না আমরা নিজেদের ইয়েতে কথা বলি, স্বগতোক্তি যেটাকে বলা হয়, সেরকম করতে, আরে তোমাকে বললাম বাথরুম করে শুতে, বাথরুম তুমি করোনি, আমি তোমাকে বাথরুমে বসিয়ে দিয়ে এলাম, বলতে বলতে উনি ছিটকিনিটা খুলে বেরিয়েছেন। তুমি এরকম জ্বালাও না, আমার ভাল লাগে না কিন্তু, এরকম বলতে বলতে বেরিয়েছে। উনি বেরিয়ে দেখতে পাচ্ছেন যে মাসিমা নিজে মানে চলাচল করতে পারেন না, আগেই বললাম, বাথরুমে যেতে হলো কি এক ঘর থেকে আরেক ঘর হলো,
ইভেন চেয়ার থেকে উঠতে, চেয়ারে বসতে, প্রত্যেকটা সময় তার কিন্তু সাহায্য লাগে। তিনি কিন্তু নিজে কিচ্ছু করতে পারেন না। সেই মহিলা নিজে থেকে বেরিয়ে এসে ওই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই পাশে দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে, মানে খুব বাৎসল্যপূর্ণভাবে তিনি কথা বলছেন আর কি, যে কেমন আছিস, কতদিন তোকে দেখি না, সেই রকম কথাবার্তা। মানে একজন ঠাকুমা তার নাতনির বয়সী কোন কারোর সাথে বা নাতির বয়সী কারোর সাথে যেরকম একটা আদুরে ভঙ্গিতে কথা বলে, সেইভাবে উনি কথা বলছেন। আর উনি তো, মাসি তো দেখে অবাক হয়ে গেছে যে মাসিমা আপনি ঘর থেকে বেরোলেন কি করে, আপনি এত দূর আসলেন কি করে। এক তো উনি মানে শোয়া অবস্থা থেকে উঠতে গেলেও তার সাহায্য লাগে, তিনি নিজে নিজে উঠতেও পারেন না ভালো করে, এতটাই বৃদ্ধা তিনি। সেই মানুষটা এতটা চলে আসলো কি করে। উনি লাইট জ্বালিয়েছেন, অন্ধকারের মধ্যে কথা বলছেন কিন্তু মহিলা, উনি লাইটও জ্বালাননি। মাসি লাইট জ্বালিয়েছে, মাসি লাইট জ্বালিয়ে তাকে ওনাকে জিজ্ঞেস করছে যে মাসিমা আপনি এখানে আসলেন কি করে, কার সাথে কথা বলছেন আপনি। মাসিমা যে উনি আর কোনো কথা, আবার সেম আর কোনো কথা উত্তর দিচ্ছে না। কিভাবে এখানে আসলেন বারবার জিজ্ঞেস করছে, কোনো কথা বলতে পারছে না। এবার যে উনি ফিরে যাবেন, এখন আর উনি নিজে ফিরতে পারছেন, এখন ওনার সাহায্য লাগছে মাসি। ঠিক আছে, মাসি ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি বাথরুমে আবার যাবেন, বলে না যাবো না, জাস্ট মাথা নাড়লো, কোনো কথা বলছে না। আবার শুয়ে দিয়ে এলো। এবার মাসি বুঝতে পারছে যে সামথিং ইজ রং, খুব ভালো মতো রং আছে, এমন কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা এখানে ঘটছে যেটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাচ্ছি না, যে এরকম একজন অসুস্থ মহিলা একা একা কী করে এখানে আসতে পারে। এবার তখন উনি যখন শুইয়ে দিয়ে এলো মাসি, তারপর যখন বেরোবে, মানে মাসিমার ঘর থেকে যখন বেরোবে, তখন দেখতে পেলো ওই ঘরটা তো লক করে দিয়ে গেছে, দাদা তো লক করে দিয়ে গেছিলো, এতদিন কিন্তু লকই ছিল, মাঝখানে কিছুদিন একদিনের জন্য একটু খোলা হয়েছিল, পরিষ্কার করবে বলে মাসি বলেছিল, তখন খোলা ছিল, এখন তো লক, ঘরটা খোলা, হাঁ করে খোলা। একটু আগে কিন্তু লক ছিল, মানে ওই যে মাসিমা দাঁড়িয়ে ওখানে কথা বলছিলেন তখনও কিন্তু লক ছিল। যখন ও বেরিয়ে এলো মাসিমাকে ঘরে শুইয়ে রেখে, তখন দেখছে ঘরটা হাঁ করে খোলা। শুধু এখানেই নয়, ও একদম পুরো সোজাসুজি দাঁড়িয়ে রয়েছে দরজাটার সামনে, এবং ও দেখতে পাচ্ছে যে ওই যে বেডটা রয়েছে ওখানে, মানে একটা ছোট বেড রাখা ছিল একজনের শোয়ার মতন করে, ওই বেডটার উপর, ওই ঘরটায় একদম আলো আধারি আর কি, একদম অন্ধকারের মধ্যে যতটুকু দেখা যায় ওইটুকুর মধ্যেই বুঝতে পারছে ছোট যে বেডটা রয়েছে সেই বেডটার উপরে কেউ একটা বসে রয়েছে, পা ঝুলিয়ে, মানে খাটের কিনারায় পা ঝুলিয়ে আমরা যেরকমভাবে বসি সেভাবে কেউ একটা বসে রয়েছে এবং তার দিকেই তাকিয়ে রয়েছে। চোখটা হয়তো তিনি, হ্যাঁ চোখটা হয়তো তিনি দেখতে পাচ্ছেন না, বাট তার মনে হচ্ছে যে আমার দিকে, হ্যাঁ মানে অবয়বটা আমার দিকে ফিরেই বসে রয়েছে। এবার উনি এতটাই ভয় পেয়ে গেছেন, উনি আর মানে মাসিমার ঘর থেকে আর বেরোচ্ছেন না, বেরোনোর সাহস আর পাচ্ছেন না। উনি ঢুকে এলেন, ঢুকে এসে মাসিমার ঘরের দরজা বন্ধ করে দিলেন। এবার নর্মালি তো উনি ওনার আলাদা ঘর আছে ছোট্ট, সেই ঘরে চলে যান, এই ঘরে তো উনি ঘুমান না। এই যে উনি চলে এলেন, মাসিমার যে বৃদ্ধা তার তো জিজ্ঞেস করার কথা ছিল যে তুই এই ঘরে কেন ঘুমোচ্ছিস, বা অ্যাটলিস্ট জিজ্ঞেস করা উচিত ছিল যে তুই এই ঘরে এলি, নিজের ঘরে ঘুমোতে যাবি না। কিন্তু মাসি দেখলো মাসিমা কিন্তু কোনো রকম কোয়েশ্চেন করলেন না, যেন এটাই নর্মাল, এটাই হওয়ার ছিল। উনি মানে মাসি আর কি সেই রাত্রের মতো ওই ঘর থেকে আর বেরোলেন না, ওই ঘরে রইলেন, মাসিমার সঙ্গেই ঘুমোলেন। তারপরের দিন সকালবেলা যখন উঠেছে তখন দেখছে দরজা যেরকম বন্ধ থাকার কথা সেরকম বন্ধ, লক, চাবি দিয়ে লক, চাবি ছাড়া তো ওটা খোলা যাবে না, চাবি রয়েছে দাদার কাছে। সে দাদা আজকে আবার এলো। এবার তিনি সেদিনকে মায়ের ওষুধ কিছু নিয়ে এসেছিলেন, যখন মাসিকে বুঝিয়ে দিচ্ছে যে এটা সকালে খাওয়াবে, এটা রাত্রে খাওয়াবে, যখন বলছে উনি না মন দিয়ে শুনছেন না, ওনার মাথায় তো অন্য কিছু ঘুরছে, স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ রাতের ব্যাপার, এত কিছু ওনার সাথে ঘটছে, ওই ব্যাপারগুলি উনি ঘটছে, উনি মন দিয়ে শুনছেন না। তো দাদা বলছে মাসি তোমাকে আমি বলছি এগুলো মন দিয়ে শোনো, মাকে তো খাওয়াতে হবে ওষুধগুলো সারাদিন ধরে। বলছে না দাদা আমার মনে মানে অন্য জিনিস চলছে, তুমি আমাকে ঠিক করে বলো ঘরে কি আছে, আমি বারবার এরকম দেখছি, যদি তুমি না বলো আমি কিন্তু কাজ ছেড়ে দেবো।
তো দাদাটা মানে একটু দোনোমনো করছে, বলবে কি বলবে না এরকম একটা ভাব। বলছে দেখো, মানে অনেকক্ষণ পরে উনি অনেকবার রিকোয়েস্ট করেছেন যে হ্যাঁ বলো বলো কী ব্যাপার। তখন দাদা বলছে যে দেখো এই জিনিস, এই ঘরে যেটা রয়েছে আমরাও জানি না কি আছে, কিন্তু কিছু একটা আছে আমরা জানি, এবং এটা অনেক দিন ধরেই আছে। কবে থেকে আছে? যবে থেকে সেই যে মেয়েটি পেইং গেস্ট হিসেবে থাকতো, সেই মেয়েটি যবে থেকে চলে গেছে তবে থেকে সেদিন থেকে এই জিনিসটার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা। আর যবে থেকে মানে যতদিন অবধি মেয়েটি পেইং গেস্ট ছিল, এই দাদা, তার স্ত্রী, তার বাচ্চারা কিন্তু এই ফ্ল্যাটেই ছিল। তারা চলে গেছে এরপরে। তাহলে এবার বুঝতে পারা যাচ্ছে যে কিসের ভয়ে তারা চলে গেছে। বাচ্চারা কিন্তু ভয় পেত, এবং যিনি পুত্রবধূ তিনিও ভয় পেতেন। এবং অবভিয়াসলি একজন মা তার সবার আগে দেখবে আমার বাচ্চারা সেফ কিনা, বাকি দুনিয়া ভাড়মে যাক। উনিও সেই কারণেই তার হাজব্যান্ডকে বলে অন্য ফ্ল্যাটের ব্যবস্থা করেন, তিনি চলে যান। কিন্তু এই মাসিমা কোনোভাবেই যেতে রাজি হননি, এখানেই থাকবে, তার জেদ। এবার যেটা ওনার মানে দাদাকে আবার বলা শুরু করলো, তাহলে তুমি জোর কেন করনি, মাকে কেন জোর করনি? বলে মাকে আমি একবার নিয়ে গেছিলাম আমার ফ্ল্যাটে, আমার মা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মানে সারাদিন কাঁদে। মানে কারোর একটা মানে কেউ যদি খুব প্রিয় মানুষ যদি চলে যায়, তার থেকে আলাদা করে দেওয়া হয়, তার যেরকম মেন্টালিটি হয়ে যায় বা আচার আচরণ হয়ে যায়, আমার মায়ের সেরকম হয়ে যায়। তো আমি আমার মায়ের ভালোর জন্যই মাকে এখানে রেখেছি, মা একেবারে অন্যরকম হয়ে যায়। তো এবার মাসি বলছে যে এই ব্যাপারটা তো ভালো নয়, এখানে যাই থাকুক না কেন ব্যাপারটা তো ন্যাচারাল কিছু নয়, এটা থেকে কত রকম ক্ষতি হতে পারে বলো তো। তোমাদের ফ্যামিলিটাই তো প্রায় ভেঙে গেছে বলা যায়। হয়তো তুমি তোমার মাকে ভালোবাসো, তোমরা সবাই মাসিমাকে ভালোবাসো, ঠিক আছে, বাট তোমরা স্টিল আলাদা আলাদা থাকছো। এটা তো একটা চিট ধরার মতনই ব্যাপার না? নাতি নাতনিগুলো ঠাকুমাকে পাচ্ছে না, তুমি তোমার মায়ের সাথে থাকতে পারছো না, এটা কীরকম ব্যাপার হচ্ছে? আর যদি মাসিমার কিছু হয়ে যায় ভালো মন্দ, তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? এরকমভাবে বুঝিয়েছে। তখন দাদা ভাবছে হ্যাঁ তাই তো, এটা তো ঠিক কথা। এবার তখন দাদা বলছে যে জানো না, আমিও অনেকবার এরকম দেখেছি, এই ঘরে আছে যে এটা। তারও আগে মানে ওই যে মেয়েটি পেইং গেস্ট হিসেবে ছিল, তখনও কিন্তু ভুলভাল জিনিস ঘটতো। এবার তখন এই যে ডাউটগুলো, তখন দাদাটা বলছে যে আমারও মনে হতো জানো তো, যখন ও মেয়েটা ছিল তখনও মনে হতো কিছু একটা ভুলভাল আছে, কিন্তু যেহেতু একটা জলজান্ত মেয়ে রয়েছে, আমরা ভাবতাম হয়তো ও কিছু একটা করছে, এরকম কিছু ব্যাপার। যেরকম কী হতো দাদাটা বলছে ও কী দেখেছিল। একদিন তখন মেয়েটি রয়েছে আর ওনারা এই ফ্ল্যাটেই থাকতেন, সবাই মিলে থাকতো, মেয়েটাও থাকতো। তো মেয়েটা একদিন ওনাদের সাথেই খেতে বসতো আর কি, সবাই মিলে একটা ডাইনিং স্পেসে খেতে বসেছে, ডাইনিং টেবিলে খেতে বসেছে, সবাই খাওয়া দাওয়া করছে। সেই সময় মেয়েটা খেতে খেতে পেছন দিকে ঘুরে ওর যে ঘরটা আর কি, ঘরটার দিকে তাকাবে। তো কেউ যদি দেখবে মানে নর্মাল গল্প করছে, কেউ ঘাড় ফিরিয়ে বা মুখ ঘুরিয়ে কোনো দিকে তাকায়, তুমি যদি তাকে দেখতে পাও, তোমারও চোখটা অটোমেটিকলি সেদিকে চলে যাবে যে লোকটা কি দেখছে। দাদাও সেই একইভাবে মেয়েটার কি দেখছে সেইটা দেখার জন্য ওদিকে তাকিয়েছে। দাদা দেখতে পেয়েছে সেম ওই ঘরটা যখন আর কি সেই সময় আর কি দরজা বলছি লাইট বন্ধ ছিল, ওইখানে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, অথচ কেউ তো ওখানে নেই, মেয়েটা তো আমাদের সাথে বসে খাচ্ছে, ঘরে কেউ নেই। দাদা কিন্তু দেখতে পেয়েছে যে ওই ঘরের মধ্যে কেউ একটা আছে, এটা প্রথমে দেখেছিল। এছাড়া যেটা হতো, এটা প্রায় সবাই শুনতে পেত যে মেয়েটা যখন ঘরে থাকতো কারোর সাথে একটা কথা বলতো, হতে পারে ও ফোনে কথা বলছে, এটাই সবার আগে মানে মনে আসার কথা যে হ্যাঁ মেয়েটা ফোনে কথা বলছে, বলতেই পারে। কিন্তু দ্বিতীয় একটা আওয়াজ পাওয়া যেত, যে আওয়াজটা একটা ছেলের আওয়াজ। আচ্ছা, ফোনে কথা বললে তো ফোনের আওয়াজটা তো পাওয়া যাবে না, এবার ফোনের উপর থেকে যে আওয়াজটা পাওয়া যায় সেই আওয়াজটা অন্যরকম হয়, যে হ্যাঁ ফোনের আওয়াজ বোঝা যায়, স্পিকারে কথা বললে যে ফোন থেকে আসছে আওয়াজটা, সেরকম নয়। ওরা শুনতে পেতো মেয়েটা রয়েছে যার সাথে কথা বলছে, একটা মানে সেকেন্ড পার্সন রয়েছে যে কিনা একটা ছেলে বা একটা পুরুষ মানুষ, তার গলার আওয়াজ পাওয়া যেত। এটা কিন্তু প্রায়ই হতো। আরেকটা যেটা হতো, মেয়েটা যখন ঘরে থাকতো না, সে তো বললাম মাস্টার্স করছিল, সে যখন কলেজে যেত সেই টাইমে মনে হতো ঘরে কেউ রয়েছে। তো এই যে ঘরে থাকার একটা আভাস পাওয়া,
আওয়াজ পাওয়া, গলার আওয়াজ পাওয়া, এই জিনিসগুলো ওনার যে ওয়াইফ, দাদার যে ওয়াইফ, তিনি প্রায় পেতেন। এবং তিনি ওরকম অবয়ব দেখেছেন অনেকবার। একবারের কথা উনি বলেছিলেন, যেটা হচ্ছে ওনার ওয়াইফ যে ওনার মানে কি বলবো, ওনার যে ঘরের যে ব্যালকনিটা, সেই ব্যালকনিতে অনেক জামা কাপড় মেলে রেখেছিলেন উনি, ঠিক আছে। আর ঘরের যে বিছানার যে চাদর, সেইটা উনি মেলেছিলেন ওই মেয়েটির পারমিশন নিয়ে ওর ব্যালকনিতে, কারণ জায়গার, ফ্ল্যাট বাড়িতে জায়গার একটু অভাব থাকে। তো উনি সেই যে চাদরটা, ওটাকে তুলতে ওর ঘরে ঢুকবে করছে, যে এবার ঢুকে আমি ওর ব্যালকনি থেকে চাদরটা নিয়ে চলে আসব। উনি যেই ঢুকতে গেছেন, উনি দেখতে পাচ্ছেন মানে দুপুর বেলায় আর কি, আর মেয়েটা যখন বেরোতো জানলা দরজা বন্ধ করে যেত, আর ঘরটা একটু আলো আধারি হয়ে রয়েছে, অল্প অল্প আলো ঢুকছে, দিনের আলো। উনি ঢোকার আগে দেখতে পাচ্ছে ওই যে বিছানা যেখানে মেয়েটা শুতো আর কি, সেই বিছানার উপরে একটা বেশ বড় সড়ো আকারের কেউ বসে রয়েছে, বাবু হয়ে, মানে এইভাবে বসে রয়েছে এবং ঘাটটা ঘুরিয়ে ওনাকে দেখছে, ঠিক আছে। তার নাকি এরকম মানে কানগুলো অনেক বড় বড়, ঠিক আছে। আর মেয়েটা তো ছোটোখাটো ছিল, বাঙালি মেয়েদের চেহারা যেরকম, মানে সাধারণ চেহারা যেরকম হয়, ছোটোখাটো মেয়ে। আর ওই যে যাকে উনি বসে থাকতে দেখেছিলেন, সেটা পুরুষ মানুষই হবে, কারণ যার চেহারাটা নাকি অনেক বড় সড়ো ছিল আর বেশ মাস্কুলার চেহারা ছিল, মানে কাঁধটাদের আকৃতি যেরকম উনি দেখেছিলেন, খুব মাস্কুলার কেউ একটা, কোনো পুরুষ মানুষ বসে আছে, যার কিনা মাথায় চুল নেই সম্ভবত, মানে টাক রয়েছে, আর ওনার কান দুটো অনেকটা বড়। এরকম একটা অবয়ব উনি দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, এবং তিনি বুঝতে পারেন এবং তিনি ডিসিশান নেন যে তিনি এখানে থাকবেন না, এবং তার ছেলে মেয়ের জন্য এই জায়গাটা সেফ নয়, তাদেরকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে। তো এইটা ডিসিশানটা উনি প্রথমে তার হাজব্যান্ডকে জানায়, দাদাকে জানায়। তার আগে মেয়েটিকে জিজ্ঞেস করে যে দেখো, তোমাকে আমরা অনেকবারই শুনেছি তুমি কারোর সাথে একটা কথা বলো, কার সাথে কথা বলো। ও প্রথমে নর্মালি বলেছে, মানে মিথ্যে কথা বলেছে, যে আমি ফোনে কথা বলি, আমার বাড়ির লোকের সাথে কথা বলি, মায়ের সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি। বলছে ঠিক আছে, তুমি মায়ের সাথে কথা বলো, ঠিক আছে, কিন্তু আরেকটা ভয়েস আসে। বলছে ফোনের থেকেই তো আওয়াজ আসে। তুমি কালকে কার সাথে কথা বলছিলে এই সময়? বলছে আমি মায়ের সাথে কথা বলছিলাম। বলছে দ্বিতীয় যে আওয়াজটা আসছিলো, সেটা কিন্তু একটা পুরুষ মানুষের আওয়াজ আসছিলো, সেটা তো তোমার মা নয়, মায়ের আওয়াজ পুরুষ মানুষের কেন হবে, মোটা ভয়েসে কী করে হবে, আর সেটা তো ফোন থেকে আসার আওয়াজ নয়। আমার মনে হচ্ছিলো কেউ ঘরে রয়েছে। ব্যাপারটা কি বলো তো, তুমি যখন থাকো না তখন এরকম আওয়াজ পাওয়া যায়, তারপরে আমি একদিন এরকম দেখেছি, এরকম আওয়াজ হয়, ব্যাপারটা কি, তোমার কি কোনো অসুবিধা আছে? মেয়েটা কোনো কথা বলেনি, ও মানে পুরোপুরি সবসময় ডিনাই করে গেছে। আর মেয়েটার ব্যবহার এত ভালো ছিল, আর ওই মাসিমার সঙ্গে এতটাই ভালো বন্ডিং ছিল যে খুব তাড়াতাড়ি মাসিমাকে না খুব ম্যানিপুলেট করে নিতে পারতো, যে মাসিমা ওর হয়েই কথা বলতো, যে কেন মেয়েটাকে বিরক্ত করছিস, ও যা বলছে বলুক না, হয়তো বাড়ির লোকের সাথেই ফোনে কথা বলছিল, ওকে ওরকমভাবে চার্জ করছিস কেন, ওকে ছেড়ে দে না, ওর মতো, ওর কালকে পরীক্ষা, হ্যাঁ তেন এরকম করে মাসিমার মানে কে ওর দলে নিয়ে নিয়েছিল কাইন্ড অফ করে এই জিনিসটা করতো। এটা একটা গেল। দ্বিতীয় যেটা প্রবলেমেটিক শুরু হলো, এই যে মাসিমা, ও কার সাথে যেন একটা কথা বলতো, যখন ওই যখন মেয়েটি বাড়িতে থাকতো না, উনি ওই ঘরে চলে যেতেন, মেয়েটির ঘরে চলে যেতেন, মেয়েটির ঘরে গিয়ে কার সাথে একটা নাকি কথা বলতেন। কিন্তু মাকে যখন উনি মানে দাদা জিজ্ঞেস করতো যে মা তুমি কার সাথে কথা বলো, তিনি আর কোনো কথা বলতেন না, ঠিক আছে। এই যে ডাউটগুলো ওদের মধ্যে শুরু হলো, মানে খুবই কনফিউজিং একটা ফেজ ওদের কাছে, ওরা জানে না যে কী হচ্ছে। তারপরে একটা টাইম এলো যখন মেয়েটার পরীক্ষা চলছিল, তখন ওকে খুব একটা নিজে থেকেই ডিস্টার্ব করতেন না, কারণ বললামই আগে ওরা খুব সেন্সিবল মানুষ, শিক্ষিত মানুষ এবং ভালো মানুষ, তো ওকে আর কোনো ডিস্টার্ব করেনি, ভেবেছিল ঠিক আছে ও এক্সামটা দিয়ে নিক, তারপরে যা বলার বলবো। তারপর তো এক্সাম হয়ে গেল তার, সে চাকরি বাকরি পেয়ে গেল, পেয়ে চলেও গেল, তাকে আর কিছু চার্জ করতে পারেনি। এই যে মেয়েটা চলে গেল, সে তার সাথে হয়তো অল্প বিস্তর যোগাযোগ ছিল, কিন্তু সে তো আর আসছে না। এই যে ঘরের যে প্রবলেমটা, সে প্রবলেমটা তো রয়েই গেল। কী হলো কেসটা? এবার তখন মাসি বলছে যে দেখো আমার মনে হয় কিছু একটা প্রবলেম আছে, মাসিমার কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারে। যখন এটা ওনার দাদাকে বললো, তখন দাদার মনে হলো যে হ্যাঁ মায়ের তো ক্ষতি হতে পারে,
এই ব্যাপারটা তো আমি আগে ভাবিনি, আমরা খালি নিজেদের পিঠ বাঁচিয়ে চলে গেছি বউ বাচ্চা নিয়ে। তখন ওনার হয়তো একটা গিল্টি ফিল হয়েছে। উনি বললেন তাহলে বলো তো কী করা যায়। তখন মাসিমা বললেন যে এরকম কাউকে ডাকো যে কিনা এই ধরনের জিনিসপত্র নিয়ে ডিল করে। তো ওনার এরকম কারোর জানা নেই। মাসিকে জিজ্ঞেস করলো যে তোমার কারোর জানা আছে? উনি বললেন যে ঠিক আছে দাঁড়াও আমি খোঁজ নিচ্ছি। তখন উনি আবার নিজের যে ঘটনাটা আমি আগের বার বলেছিলাম সেই ঘটনাটা বলে এরকম মানুষ যদি কাউকে পাই আমাদের সাথে এরকম হয়তো এরকম তো ঘটেছে, আমি দেখছি কি হয়। এবার যেহেতু ওনার বোনের এরকম একটা পাস্ট রয়েছে যেটা আমি আগের বার বলেছিলাম, তো ওনার বোনকে কিছু মানে নিয়ম মেনে চলতে হতো। তো উনি না খুব এই সব ব্যাপারে খুব প্রোন হয়ে গেছিলেন, মানে ওনার অরাটা একটু উইক হয়ে গেছিলো যে কোনো বিষয়ে আর কি। উনি খুব সেন্সিটিভ হয়ে পড়েছিলেন, যে কারণে ওনাকে একটু ওই ঠাকুর বাড়ি ঠাকুর দেবতার সঙ্গে একটু সংযুক্ত থাকতে হতো। তো তিনি ওনার বোনকে বললেন যে দেখ আমি যে বাড়িতে কাজ করি ওরকম এই বাড়িতে এরকম কিছু একটা প্রবলেম রয়েছে, তুই যেখানে যাস সেখানে একটু বলে দেখ তো, কেউ যদি সাহায্য করতে পারে। তো ওনার বোন একজনের ঠিকানা ফোন নাম্বার দিলেন যে দেখ এনার সাথে কথা বলে দেখ। তো যার ঠিকানা দিলেন তিনি একজন মহিলা, তিনি এবং তার ছেলে এই ধরনের কাজ করে থাকেন। সেই মহিলার নামটা আমি বলছি না, তার নাম হয়তো আমি কিছু একটা দিয়ে দিলাম, ধরে নাও বৈশাখী, ঠিক আছে, এই টাইপেরই একটা নাম ছিল। সেই বৈশাখী যে তিনি এলেন, তার ছেলেটা একটু অন্যরকম। তার ছেলেটা কীরকম, খুব রোগা এবং স্বাভাবিক নয়, ঠিক আছে। মানে আমরা চলতি কথায় যাদেরকে অ্যাবনর্মাল বলে থাকি, সেই ছেলেটা এরকম। কিন্তু ছেলেটার একটা পাওয়ার ছিল, সে হচ্ছে সাইকিক এবিলিটিটা ওর মধ্যে প্রচুর। এবং পরে আর কি ওনার ওই দাদা সে জিজ্ঞেস করে জেনেছিল, কারণ ওই ছেলেটাকে দেখে ওনার একটু মায়া হয়েছিল যে কেন এরকম। ওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তো উনি বলেছিলেন, বৈশাখী সে বলেছিলেন যে আমার ছেলের মধ্যে একটু মানে ADHDর প্রবলেম আছে, প্লাস ও হচ্ছে মানে একটু ডাউন সিনড্রোমেরও একটা রয়েছে আর কি, এবং অটিস্টিক, শুধুমাত্র ডাউন সিনড্রোম না, অটিস্টিক টেন্ডেন্সিও রয়েছে। তো কিন্তু এই জিনিসগুলো হওয়ার পরও দুটো ছিল আর কি, মানে এবিলিটি ছিল। এক হচ্ছে ওর মধ্যে একটা সাইকিক পাওয়ার ছিল, দ্বিতীয় হচ্ছে ওর একটা ফটোগ্রাফিক মেমোরি, মানে মানে যাই দেখতো না কেন সঙ্গে সঙ্গে মনে রেখে দিতে পারতো, এবং প্রচুর মেমোরি ক্যাপাসিটি, প্রচুর কিছু মনে রাখতে পারতো। তো এই দুটো রয়েছে। যাই হোক, তো এই বৈশাখী ম্যাম যে এসেছিলেন তিনি তার ছেলেকে নিয়ে এলেন, এবং তার ছেলে না খুব মানে উইয়ার্ডভাবে একটু হাঁটে আর কি, একটু দুলে হাঁটে। তো যাই হোক, তাকে সে যখন এসে বৈশাখী দিকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি ব্যাপার, আপনি দেখে কি বুঝতে পারছেন। উনি নিজে কিছু বলছেন না, ওনার ছেলেকে দেখিয়েছে, তুই দেখ তো কী ব্যাপার। ওনার ছেলে ওরকম দুলে ওরকম নর্মালি একটু অন্যরকমভাবে হেঁটে মানে খুব উইয়ার্ড লাগছিল আর কি সিনারিওটা আর কি। ওরকম হেঁটে সারা বাড়িতে ঘুরলো, প্লাস ওই ঘরটায় গেল, এদিক ওদিক ঘুরে বলছে ছেড়ে দিয়ে গেছে। ওনা স্পষ্ট করে নর্মালি কথা বলতে পারতো না, মানে একটা যে সেন্টেন্স কনস্ট্রাক্ট করে নর্মালি কথাবার্তা, নর্মাল কনভারসেশন ছেলেটি পারতো না। তো ও বলতো ওর মাকে, ওর মা সেটাকে গুছিয়ে নর্মালি ট্রান্সলেট করে নর্মালি বলতো অন্যদের। ও ছেলেটা নাকি বলছে ছেড়ে দিয়ে গেছে। তখন ওর মাকে জিজ্ঞেস করছে আর কি বৈশাখী দিকে যে ব্যাপার কি ছেড়ে দিয়ে গেছে, কি বলছে তোমাদের ঘরে যে মেয়েটি থাকতে এসেছিলো পিজিতে, সেই মেয়েটা কাউকে একটা এখানে ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, কি কেস, কি ব্যাপার। এবার ওই ছেলেটিকে বলছে যে তুই কিছু বল, মানে কীভাবে কী বৃত্তান্ত আমি তো বুঝতে পারছি না। ওনাকে এরকম হাত পেতে কিছু একটা ওর মতন করে বলেছে মাকে, এইটা দাও এরকম করে বলেছে। তো বৈশাখী সে বলছে যে মেয়েটি যে এখানে ছিল ওর কোনো জিনিস কি এখানে আছে। তো দাদা এবং যে বৌদি দুজনেই বলেছে হ্যাঁ ওর কিছু জামা কাপড় এখানে রয়েছে। বলছে সেটা আমাকে একটু দিন, ওকে দিন, ওর হাতে দিন, ও হাতে নিলে বুঝতে পারে, মানে ও কিছু টাচ করে হোক, কোথাও গিয়ে হোক, সেইখানকার ভাইব নিয়েও বুঝতে পারে যে এর ইতিহাস কী বা এই মানুষটার সাথে কী হয়েছিল, সেটা নাকি বুঝতে পারে, ওর সেই এবিলিটিটা আছে, পাওয়ারটা আছে। তো ওকে ওই কাবার্ড থেকে বের করে ওই মেয়েটির একটা জামা দিল, জামাটা হাতে নিয়ে ও ওরকম
খানিকক্ষণ বসে রইল, বসে ও নিজের মতন করে ফার্স্টে মাকে বললো ওরকম ওর মতন সাইন ল্যাঙ্গুয়েজে। বলার পর তখন ওই বৈশাখী ম্যাম যে বা বৈশাখী দি যে তিনি বলছেন কি কেস হয়েছিল, যে মেয়েটি ওখানে পিজি হিসেবে থাকতে এসেছিল, পেইং গেস্ট হিসেবে, তার সঙ্গে মানে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তার সঙ্গে একটা মানে খারাপ জিন তার সঙ্গে অ্যাটাচড করে দেওয়া হয়েছিল। এবং সে অবভিয়াসলি তার সঙ্গে যখন হয়তো বিভিন্ন রকম তার প্রবলেম শুরু হয়েছিল, যেটা খুব স্বাভাবিক, একজন জিনের সঙ্গে তো সে বন্ধুর মতো থাকতে পারে না। তার যখন প্রবলেম শুরু হয়েছিল সে কারোর থেকে একটা হেল্প নেয় এবং সে একটা সলিউশন দেয় যে এই জিনটাকে নিয়ে গিয়ে কোনো একটা ফ্যামিলির বাড়িতে বা এমন একটা বাড়ি যেখানে ভালো একটা ফ্যামিলি রয়েছে সেখানে গিয়ে তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। ঠিক আছে, মেয়েটি কী করেছিল, মেয়েটির পিজির কিন্তু অ্যাকচুয়ালি দরকার ছিল না, সে শুধুমাত্র ওই কাজটা করবে বলে এরকম একটা ফ্যামিলি দেখেছে, একটা ভরা পরিবার, এরকম একটা ফ্যামিলি দেখেছে, সেখানেও পিজি চেয়েছে, পিজি হিসেবে মানে পিজি দেবে বলে আর কি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, সেটা দেখেও যোগাযোগ করে এবং নর্মালি ঠিক হয় যে হ্যাঁ আমি থাকবো এখানে। থাকার পর ওই যে প্রতিদিন যতদিন ও ছিল ও কিছু কিছু রিচুয়ালস করতো, যেটা ওকে বলে দেওয়া হয়েছিল যে এই জিন থেকে যদি তোমার পিছু ছাড়াতে হয় তোমাকে এই রিচুয়াল করতে হবে। ও অল্প অল্প করে সেই রিচুয়ালগুলো করলো এবং নর্মালি ও যেরকম পড়াশোনা করার সেগুলোও করেছে, অবভিয়াসলি একটা ছাত্রী ছিল যেহেতু। সেগুলো করার পর ওই যে ওর চাকরি পেয়ে বেরিয়ে গেল, অ্যাকচুয়ালি ও চাকরি পায়নি, জিনটা ছেড়ে দিয়ে ওই যে মিষ্টি খাইয়েছিল বলেছিলাম ওটা হচ্ছে কাইন্ড অফ ট্রান্সফার। এবার এর ঠেলা তোমরা সামলাও। ও অ্যাকচুয়ালি চাকরি পায়নি, ও নিজের বাড়িতে চলে গেছে, কারণ এমএসসি করার সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে কি 15 দিনের মধ্যে চাকরি পেয়ে গেল। আমাদের রাজ্য এতটাও ভালো নয়, আমরা জানি, ঠিক আছে, কিন্তু ওরা একটা ভালো মনের মানুষ, ওরা ভেবেছে যে হ্যাঁ খুব ভালো, ওর খুশিতে ওরা খুশি হয়েছে, ওরা কোনো রকম ডাউটই করেনি। অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা ছিল না, ওরা আর কি ওই মেয়েটি ওই জিনটাকে ওদের ঘাড়ে চাপিয়ে দিয়ে জাস্ট চলে গেছে, নিজের বাড়িতে চলে গেছে এবং ওদের মিথ্যে কথা বলেছিল যে আমি চাকরি পেয়েছি, সেটা নয়। এবার কেসটা হয়েছে কি, ওই যে মানে যে জিনটা যেটা ওটা একটা পুরুষ জিন, ওই পুরুষ জিনের টেন্ডেন্সি কি, আমি যেখানে থাকবো সেখানে একটা ফ্যামিলি বানাবো। এই জিনগুলো যেটা তাদের একটা টেন্ডেন্সি থাকে, কোনো মেয়ের সাথে যদি তাকে ল্যাচ করে দেওয়া হয়, তাকে দিয়ে দেওয়া হয়, তার সঙ্গে সে সহবাস করে এবং তার টেন্ডেন্সি থাকে আমি আমার জেনারেশন বাড়াবো, মানে জিন এবং মানুষের একটা সন্তান তৈরি হবে। সেটা যাতে না হয় তাড়াতাড়ি করে এই জিনিসটা করা হলো, মানে এটাকে মানে জিনটাকে কাইন্ড অফ তোমার ফ্যামিলি চাই তো তোমাকে বানাতে হবে না, আমি তোমাকে ফ্যামিলিই দিচ্ছি। ঠিক আছে, মানে যে সলিউশন ওই মেয়েটিকে দিয়েছিল সে সলিউশনটা কিন্তু ভালো বের করেছিল, মানে এমন নয় যে কোনো আরেকটা মেয়েকে ছেড়ে দিয়ে আসলো, ঘাড়ে ছেড়ে দিয়ে আসলো, এবার সেই জিনটা কী করবে, সেই মেয়েটার সঙ্গে সহবাস করবার চেষ্টা করবে এবং ফ্যামিলি বানানোর চেষ্টা করবে। তার বদলে কী করলো, ওকে একটা রেডিমেড ফ্যামিলি দিয়ে দিল, তোমাকে কষ্ট করার দরকার নেই ভাই, এই নাও ফ্যামিলি, তুমি এখানেই থাকো। ঠিক আছে, এই যে জিনগুলো থাকে এরা কিন্তু খুব একটা ক্ষতিকর হয় না অ্যাজ সাচ, ওদের একটাই উদ্দেশ্য থাকে আই নিড আ ফ্যামিলি, হয় ও নিজে ফ্যামিলি বানাবে বা একটা ফ্যামিলি ওকে যদি দিয়ে দেওয়া হয় ও সেখানে একটা ছেলের মতন বা একটা মানে কি বলবো ফ্যামিলির মেম্বারের মতন ও থাকবে। এবার একটা মানুষের ফ্যামিলির জন্য ব্যাপারটা তো খুব একটা ওয়েলকামিং নয়, মানুষ ভয় পাবে, জিনিসটা খুব একটা স্বাভাবিক নয়। তো এইখানেও সেই জিনিসটা হয়েছিল, ওরা তো জানতো না এই জিনের ব্যাপার, ওরা অস্বাভাবিক জিনিসপত্র দেখতে পেত, ওরা ভয় পেত, ওরা মাকে রেখে চলে গিয়েছিল। এবার এই যে জিনটা এখানে রয়ে গেছিল সে আর কি একটা নাতির মতন হিসেবে রয়েছিল। আচ্ছা, এই যে মেয়েটি ওখানে ছিল তাকে তো ওই মাসিমা নাতনির মতন করেই স্নেহ করতেন, তাকে ভালোবাসতেন, তার সঙ্গে যে জিনটা ল্যাচড ছিল তাকে এই মাসিমা দেখতে পেতেন এবং খুব ভালোভাবে দেখতে পেতেন, মানে বাকিরা যেরকম একটা অবয়ব দেখতে পাচ্ছে দেখে ভয় পাচ্ছে সেটা নয়, মাসিমা একটা মানুষের মতো দেখতে পেত। উনি ভাবতো যে এ আমার একটা নাতির মতন একটা ছেলে, আমি তাকেও স্নেহ করি, এরম একটা বিষয়, যেই জন্য ওই মাসিমা যে মাঝে মাঝে ওই মেয়েটির ঘরে গিয়ে গল্প করতো। ঠিক আছে, ওনার কাছে উনি একটা স্নেহের একজন মানুষ। ঠিক আছে, এই ব্যাপারটা হতো আর কি।
তো ওই সেই কারণেই মাসিমা কিছুতেই এখান থেকে যেতে চাইতেন না। ওনাকে এখান থেকে দূরে সরিয়ে গেলেই ওনার মনে হতো যে একজন খুব স্নেহময়ী ঠাকুমা বা দিদিমা যেরকম হয়, তার থেকে যদি নাতিকে যদি বিচ্ছেদ করে দেওয়া হয় তার খুব কষ্ট হয়, যে আমার নাতিকে আমি দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট। ওনার সেই সেন্সটা হতো, ওনার সেই ফিলিংটা হতো, যে কারণে উনি এই ফ্ল্যাট ছেড়ে কিছুতেই থাকতে পারতেন না। ইভেন এখনও তাই। মনে করে দেখো, আমি বলেছিলাম যখন উনি কথা বলছিলেন, মাসিমা বলছিল, কিরে কতদিন পর এলি, তোর কথা খুব মনে পড়ে। এই যে কনভারসেশনগুলো, এইগুলো দেখবে এই নাতি ঠাকুমা দিদিমা এদের সঙ্গে এই ধরনের কথাবার্তাগুলো, এই মানে ধরনের কথাবার্তাগুলো হয়। তো উনি ওই বাৎসল্য বোধে উনি ওই জিনটির সাথে কথা বলতেন, এবং জিনটিও তো হয়তো নিজে মনে করতো যে আমি একটি বাচ্চা ছেলে, ইনি আমার ঠাকুমা বা দিদিমা। তাও ভালো, কোনো ক্ষতি করেনি এই জিনরা অ্যাজ সাচ কোনো মানে ইন্টেনশনালি কোনো ক্ষতি করে না। তাদের একটাই ডিমান্ড থাকে, আই নিড আ ফ্যামিলি, হয় আমি ফ্যামিলি বানাবো বা আমাকে একটা ফ্যামিলি দাও, আমি সেখানে থাকবো, এরকম একটা বিষয়। তো এখানেও সেম জিনিসটা ছিল। তো উনি যখন বললেন যে হ্যাঁ জিনটাকে এবার তাড়াতে হবে, এবার জিনটা তো প্রথম মানে খুব উপদ্রব শুরু করলো, জিনিসপত্র ফেলে দিচ্ছে, এসব করছে, উপদ্রব করছে। বারবার এই যে মাসিমা যিনি, উনি বারবার বলছে কেন, ওর তোর কী ক্ষতি করেছে, ওকে থাকতে দে না, ওকে থাকতে দে না। এবার উনি ওনার দিক থেকে উনি বলছেন, এবার ওনাকে আলাদা করে অন্য ঘরে রাখা হলো। রাখা হওয়ার পর এই যে দুজন এসেছিলেন, বৈশাখী ম্যাম আর তার ছেলে আর কি, তারা বিভিন্ন রকম রিচুয়ালস করলো। সেই রিচুয়ালগুলো তো আমাকে আর বলেনি, মানে ওনার মনেও নেই আর কি। তবে একটা জিনিস বলেছিল, মনে আছে এখন আমার, সেটা হচ্ছে মূলো আনতে বলেছিল। এবং তখন তো গরমকালে মূলো পাওয়াটা একটু কঠিন ব্যাপার, কারণ মূলো সাধারণত শীতকালে পাওয়া যায়। তো উনি সেই দাদা সে অনেক খুঁজে মূলো এনেছিল। সেই মূলো দিয়ে নাকি একটা সেই মূর্তি টাইপের তৈরি করেছিল, ঠিক আছে? সেই দেখবে বিয়ে বাড়িতে অনেক সময় ফল দিয়ে সবজি দিয়ে সেই মডেলসগুলো বানায় না, কাইন্ড অফ ওরকম। সেই যে মূর্তিটা বানানো হয়েছিল, সেই মূর্তিটা ছিল সেই রকম যেটা ওই বৌদি দেখেছিল, বেশ মাস্কুলার একটা চেহারা, ন্যাড়া মাথা, বড় বড় কান, ওই রকম একটা মূর্তি তৈরি করা হয়েছিল মূলোগুলো কেটে কেটে। সেই মূলোটাকে সামনে রেখে রিচুয়াল করা হয়েছিল। তারপরে ওই যে ফ্ল্যাটটা, ওটা নাকি ফ্রি হয়ে গেছিলো। তারপরে এই জিনিসটা যখন করার পরে ওই যে মেয়েটা যে পিজি হিসেবে থাকতো, তাকে এবার জাজ করা হলো যে তুমি এই কেসটা কেন করলে। তখন মেয়েটা কান্নাকাটি করছে, দেখো আমার সঙ্গে এরকম হয়েছিল। তারও আবার একটা হিস্ট্রি আছে, ছোট করেই আমি বলে দিচ্ছি এখানে, যে সে একটি ছেলের সাথে সম্পর্কে গিয়েছিল এবং তারপরে তার মনে হয়েছে না, ছেলেটি আমার জন্য উপযুক্ত না, যাকে বলে টক্সিক বয়ফ্রেন্ড, সেই ছেলেটি সেরকম ছিল। এবং সে ইচ্ছে করেই মেয়েটি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে, উইচ ইজ ভেরি নর্মাল, এটাই হওয়া উচিত। কিন্তু ছেলেটা যেহেতু একজন টক্সিক পার্সোনালিটি, সে বলেছিল আমাকে ছেড়ে দেবে, মানে সেই মেল ইগো টাইপের, আমি তোর কিছু একটা ক্ষতি করে দেবো। যে কারণে ওই মেয়েটির পেছনে মানে জিন চালান করে দেওয়া হয়েছিল। তারপরে এই ব্যাপারগুলো আস্তে আস্তে হচ্ছে, মানে কোথা থেকে জিনিসটা কোথায় যে গড়িয়ে যাবে বলা খুব মুশকিল। তো এই ঘটনাটা একটু অন্যরকমের, মানে আগের ঘটনাটা একটা অন্য ধাঁচের, এই ঘটনাটা একটু অন্য ধাঁচের। বেশ ভালো লাগলো, এমন একটা জিনের ঘটনা যেখানে ভয় আছে, আবার একটা স্নেহ আমরা খুঁজে পেলাম, মানে দেখতে পেলাম। যে জিনের জন্য একটু খারাপ লাগে, বেচারা একটা শুধু ফ্যামিলি তো চেয়েছিল, কিছু করার নেই। সাধারণ মানুষের দিক দিয়ে দেখতে গেলে একদমই মানে এটা ওয়েলকামিং নয়, হ্যাঁ সম্ভব নয়। খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর দীপাঞ্জনা আবারও আসবে আশা করছি আমাদের অন্যান্য ঘটনা নিয়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। দীপাঞ্জনা আমাদের সাথে দুটো ঘটনা শেয়ার করলো, যেটা মানে একটা ঘটনা তো অলরেডি বেরিয়ে গেছে, আর একটা আজকের ঘটনা। আর আপনারাও যদি এরকম ঘটনা পাঠাতে চান তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, হরর মাইন্ডস বাই শান্তদীপ, আমি যেটা বারবার বলি। আর শেষমেশ আসছি আজকের মতো, আবার দেখা হবে পরের শুক্রবার ঠিক রাত 9টায় হরর মাইন্ডসে। থ্যাংক ইউ দীপাঞ্জনা।